আসসালামু আলাইকুম, আমি আবু আসনাত রাকিব। আমাদের 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার পেইড ব্যাচের ইংরেজি ধারাবাহিক ক্লাস চলতেছে। আজকে আমরা লেকচার 8 নিয়ে আলোচনা করব। লেকচার 8 আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ থেকে স্কুল, স্কুল টু এবং কলেজ তিনটা পর্যায়ে প্রশ্ন 1 থেকে 2 মার্ক আসে, সেহেতু গুরুত্ব সহকারে ভয়েস চেঞ্জটা করতে হবে। আমরা ভয়েস চেঞ্জ নিয়ে দুইটা পার্ট করব বেসিক্যালি। প্রথম পার্টে আমরা ভয়েস চেঞ্জের যাবতীয় যত নিয়ম আছে এই নিয়মগুলো নিয়ে আলোচনা করব, আর এই নিয়মগুলো হবে অবশ্যই নিবন্ধন কেন্দ্রিক। ঠিক আছে, ভয়েস চেঞ্জটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া, আমরা ওই জটিল প্রক্রিয়াতে যাব না। আমাদের নিবন্ধনের জন্য যতটুকু দরকার আমরা ততটুকু আলোচনা করব। পার্ট 2 তে আমরা বিগত সালের কলেজ, স্কুল এবং স্কুল 2 তে আসা ভয়েস চেঞ্জ থেকে যাবতীয় প্রশ্ন আমরা নিয়ে আলোচনা করব। আসেন আমরা ক্লাসটা শুরু করি। আমাদের প্রথমে আমরা একটু বেসিক কিছু জিনিস জেনে নিই। যেমন আমরা নরমালি সবাই জানি যে ভয়েস উক্তি পরিবর্তন, এটা হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে নিতে হবে, আর একটা হচ্ছে প্যাসিভ থেকে আপনাকে অ্যাক্টিভ ভয়েসে নিতে হবে। আমাদের নিবন্ধন পরীক্ষাতে সব থেকে বেশি প্রশ্ন আসে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরটা আসে, আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে নেওয়াটা তুলনামূলক জটিল। তবে আমাদের বেশিরভাগ প্রশ্ন আমি দেখছি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে নিতে হয় আর কি। আচ্ছা, ভয়েস চেঞ্জ বুঝতে হলে আপনাকে বেশ কিছু বেসিকলি স্ট্রং রাখতে হবে। প্রথম কথা হচ্ছে ভয়েস চেঞ্জ বুঝতে হলে আপনাকে বিভার্ব সম্পর্কে একটা ভালোভাবে বা একটা জটিল ধারণা রাখতে হবে। ঠিক আছে, বিভার্ব গুলো কি? এখন বিভার্গের উৎপত্তি হয়েছে কই থেকে, সেটা হচ্ছে আপনার যদি মানে টেন্স সম্পর্কে যদি ধারণা থাকে আপনি বুঝে যাবেন। যদি টেন্স সম্পর্কে ধারণা না থাকে বা না বুঝেন, আমাদের প্লে লিস্টে গিয়ে দেখবেন টেন্সের একটা ক্লাস আছে, অথবা আমাকে পার্সোনালি নক দিবেন হোয়াটসঅ্যাপে, আমি আপনাকে টেন্সের ক্লাসটা দিয়ে দিব। দেখেন, ভয়েস চেঞ্জের জন্য আপনাকে এই কয়েকটা বিভার্ব, যেমন এম ইজ, আর ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এইগুলো দিয়ে মূলত ভয়েসটা পরিবর্তন করতে হবে। মানে এগুলো আপনাকে মাস্ট বি আপনাকে আনতেই হবে। ওকে, আচ্ছা, এখন আসেন এই যে বিভার্ব গুলোর মধ্যে আবার কোনটা কখন প্রয়োগ করবেন সেটার ক্ষেত্রে দেখেন, যদি প্রেজেন্ট টেন্স হয়, মানে আপনার যে সেন্টেন্সটা আছে সেটা যদি প্রেজেন্ট টেন্স হয়, আপনাকে এই এম ইজ আর এর যে কোনো একটা ইউজ করবে। আপনি এম ইউজ করবেন আই এর সাথে, ইজ ইউজ করবেন সিঙ্গুলারের ক্ষেত্রে সিঙ্গুলার, যেমন হি এর সাথে ইজ ইউজ করবেন, শি এর সাথে ইজ ইউজ করবেন, ইট এর সাথে ইজ ইউজ করবেন, আর ইউজ করবেন প্লুরালের সাথে, যেমন উই আর, দে আর, এরকম প্লুরাল মানে যেটা দ্বারা অনেক বেশি বুঝায় এরকম। আচ্ছা, যদি বাক্যটা যদি পাস্ট টেন্স হয়, মানে আপনার ভয়েসে যে সেন্টেন্সটা দিয়ে দিব ওটা যদি পাস্ট টেন্স হয়ে থাকে, তাহলে আপনাকে ওয়াজ অথবা ওয়ার ইউজ করতে হবে। ওয়াজ ইউজ করবেন আপনি সিঙ্গুলারের ক্ষেত্রে, আর ওয়ার ইউজ করতে হবে আপনাকে প্লুরালের ক্ষেত্রে। আর যদি বার্বের সাথে যদি আইএনজি থাকে, মানে আপনি কোন একটা সেন্টেন্স দেখছেন যে সেন্টেন্সটাতে বার্বের সাথে আইএনজি আছে, ওই আইএনজির জন্য আপনাকে বিং ইউজ করতে হবে। ঠিক আছে, মানে আমরা বলি কি ইং থাকলে বিং হয়। ঠিক আছে, আচ্ছা, পরেরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে আপনাকে বিন ইউজ করতে হবে। এখন অনেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে সেটা বুঝবে না। যদি না বুঝে থাকেন, আপনাকে ভয়েস বুঝতে হলে আপনাকে মাস্ট বি, শুধু ভয়েস না, আপনাকে এই ট্রান্সফরমেশনটা বুঝতে হলে আপনাকে টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। আপনি টেন্সের ক্লাসটা দেখে বুঝে তারপর হচ্ছে এখানে আসবেন। আচ্ছা, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনাকে বিন ইউজ করতে হবে, আর যদি কোনো মডাল ভার্ব থাকে তাহলে আপনাকে বি ইউজ করতে হবে। এটা জাস্ট মুখস্থ করে ফেলেন। এখন এটার প্রয়োগ কি সেটা যখন আমরা প্র্যাকটিস ক্লাসে যাব, মানে পার্ট 2 তে যাব, তখন আপনি প্রয়োগটা বুঝতে পারবেন। এখন এটা পার্ট 2 হলে আপনাকে কিন্তু বুঝতে হবে যে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ভার্বের সাথে আইএনজি, সেটা আমরা বুঝবো। মডেল ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, উড, শেল, শুড, এগুলো আমরা দেখলে বুঝে যাবো যেগুলো একটা কি মডেল ভার্ব। আচ্ছা, তাহলে টেন্সের ক্ষেত্রে আমরা আগে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, আমাকে ভিভার্বের প্রয়োগগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, এরপর আসেন টেন্সের সব থেকে জটিল গঠন প্রণালীটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট গঠন প্রণালী, যে আমরা যখন মানে ভয়েসটাকে চেঞ্জ করবো সেক্ষেত্রে আমরা একটা রুল ইউজ করতে হবে। যেমন প্রথম রুলটা হচ্ছে কি, দেখেন, অবজেক্ট হবে সাবজেক্ট, মানে আপনার বাক্যে যে অবজেক্টটা আছে অবজেক্ট। এখন অনেকে অবজেক্ট আর সাবজেক্ট বুঝেন না। অবজেক্ট মানে সাবজেক্ট আর অবজেক্ট কি, যে বাক্যের শুরুতে দেখেন আমি এখানে একটা বাক্য লিখলাম যে উই হেল্প দি ম্যান। দেখেন আমি এটাকে যদি ভয়েস চেঞ্জ করি, এটা কিন্তু বিগত সালে বোর্ডে আসা একটা প্রশ্ন। এই বাক্যটার মধ্যে থেকে আপনাকে তিনটা জিনিস আগে আইডেন্টিফাই করতে হবে। প্রথমটা হচ্ছে আপনার অবজেক্ট কোনটা, পরে হচ্ছে আপনার সাবজেক্ট কোনটা, পরে হচ্ছে এই বাক্যটার টেন্স কি। একটা জিনিস যখন একটা সেন্টেন্স যখন আমরা দেখবো ভয়েস চেঞ্জ করার জন্য, আমি কি বলছিলাম, আপনাকে তিনটা জিনিস আইডেন্টিফাই করতে হবে। একটা হচ্ছে আপনার এই বাক্যের সাবজেক্ট কোনটা, এই বাক্যের অবজেক্ট কোনটা, এই বাক্যের টেন্সটা কি, মানে ভার্ব কোনটা আছে। মনে রাখবেন যে কোনো বাক্যের শুরুতে যেটা থাকে এটা হবে সাবজেক্ট। ওকে, আর শেষের মানে এই হেল্প মানে সহযোগিতা করে, এটার পরের যে অংশ মানে ভার্বের পরের অংশটাকে বলা হবে কি অবজেক্ট। ঠিক আছে, তাহলে কি বলছিলাম, বাক্যের শুরুতে যেটা থাকবে, যেমন হি দিয়ে যদি শুরু হইতো এটা হইতো কি সাবজেক্ট, মাই দিয়ে যদি শেষ হতো এটা হইতো কি অবজেক্ট, দি ম্যান দিয়ে শেষ হচ্ছে এটা হচ্ছে কি অবজেক্ট। শুরুতে হচ্ছে সাবজেক্ট, শেষের অংশটা হচ্ছে কি অবজেক্ট। এটা শুধুমাত্র নিবন্ধনের জন্য, নিবন্ধন ছাড়া এই মানে ভয়েস সেন্সের ক্ষেত্রে একটু জটিলতা ধারণ করে। ঠিক আছে, আচ্ছা যাই হোক। আর এই বাক্যটা টেন্স কি,
মানে এটা কোন টেন্স, কারণ আপনি যদি টেন্সটা আইডেন্টিফাই করতে না পারেন তাহলে তো আপনি এই যে বিভার্বগুলো কি ব্যবহার করতে পারবেন না। তো এই বাক্যটা আমরা জানি হেল্প, হেল্প এটা ভার্বের বি1, এখানে যদি হেল্পড হইতো এলপিডি হেল্পড হইতো তাহলে আমরা বুঝতাম এটা ভি2, তার মানে বোঝা গেছে এটা ভার্বের বি1। আমরা জানি ভার্বের বি1 বসে প্রেজেন্ট টেন্স, আপনারা যারা টেন্সের ক্লাসটা করছেন তারা জানেন যে ভার্বের বি1 বসে প্রেজেন্ট টেন্সে, তাহলে এই বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে। ওকে, এখন আমি এই যে উপরের গঠনটা আপনাকে টাটকা মুখস্থ করে ফেলতে হবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। প্রথমে আমরা কি বলছি, অবজেক্ট হবে সাবজেক্ট। ওকে, অবজেক্ট দেখেন এই বাক্যটার অবজেক্ট কি বলছিলাম, এটা তো হচ্ছে ভার্ব, ভার্ব মানে ক্রিয়া, ঠিক আছে, মানে যে শব্দটা দ্বারা কাজ বোঝায়, এটার যে পরের অংশটা আছে সেটা হচ্ছে কি সাবজেক্ট, অবজেক্ট, ঠিক আছে। তাহলে আমরা কি বলছি, অবজেক্ট হবে সাবজেক্ট, এটা তো অবজেক্ট এটা সাবজেক্ট, মানে এটাকে আপনি প্রথমে নিয়ে আসতে হবে, তাহলে আপনাকে প্রথমে লিখতে হবে দি ম্যান। আচ্ছা ফাইন, এরপর আমরা এখানে একটা কি ভার্ব বসাবো, এখানে আমরা একটা কি বসাবো, এখানে আমরা একটা কি ভার্ব বসাবো। যেমন দেখেন এখানে বলছে কি বি ভার্ব, এখানে আমরা একটা বি ভার্ব বসাবো। এখন আপনি তো জানেন যে বি ভার্ব হইছে এগুলো, এখন এগুলোর মধ্যে আপনি কোন বি ভার্বটা বসাবেন, আমি আগে বলছিলাম আপনাকে এই যে ভার্বটাকে দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, কি বলছি এই ভার্বটাকে দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এটা কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি ফার্স্ট টেন্সে আছে। তাহলে হেল্প যেহেতু ভার্বের বি1 এর বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সের জন্য আপনি এম ইজ আর এর যে কোনো একটা ইউজ করতে হবে। এম ইউজ করতে হলে আপনাকে ইজ আই এর সাথে এম ইউজ করবেন, সিঙ্গুলার ক্ষেত্রে ইজ, প্লুরাল ক্ষেত্রে আর। তাহলে যেহেতু দি ম্যান এম ই এন আছে ম্যান, এটা দ্বারা অনেক মানুষকে বুঝেছে, আমরা এখানে আর ইউজ করব, ঠিক আছে। তাহলে দি ম্যান আর, এই যে দেখছেন এই যে বিভার, বিভার মানে হচ্ছে আপনাকে এই যে এই বিভার গুলোর মধ্যে ইউজ করতে হবে, এগুলো ইউজ করতে গেলে আপনাকে অবশ্যই টেন্স আইডেন্টিফাই করতে হবে। এরপরে আমরা ভার্বের বি3, মানে আপনার এখানে যে ভার্বটা আছে এই যে হেল্প ভার্বটা আছে এটা বি3, বি3 মানে হেল্প, এটা কি হয়ে যাবে হেল্প, এইচ ই এল পি ডি হেল্প। এখন আপনি যদি ভার্বের ফর্মগুলো যদি না জানেন তাহলে কিন্তু আপনি এখানে আসে একটা মারা খাইতে হবে, ঠিক আছে। আপনি যদি ভার্বের ফর্মগুলো যদি না জানেন তাহলে আপনি এখানে একটা বড় আকারে ধরা খাইতে হবে। আচ্ছা, এরপর আসলে আপনাকে কি ইউজ করতে হবে, বাই ইউজ করতে হবে। এরপরে এই যে দিলাম বাই, তাহলে কি বলছে দি ম্যান আর হেল্প বাই, সাবজেক্ট হবে অবজেক্ট, এই বাক্যটা সাবজেক্ট কে উই। এখন আপনি কি এখানে উই বসাই দিবেন, এখানে কি আপনি উই বসাই দিবেন না, এখানে আপনি উই বসাতে পারবেন না, উইটা কিন্তু সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাতে হবে। এই যে আমি এখানে কিছু অবজেক্ট ফর্ম লিখছি দেখছেন, আই এর অবজেক্ট ফর্ম হইছে মি, হি থাকলে হবে হিম, শি থাকলে হবে হার, উই থাকলে হবে আস, তার মানে আপনাকে বাই আস লিখতে হবে। এই যে এগুলো মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম, এটা হচ্ছে অবজেক্ট ফর্ম, এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম, এটা হচ্ছে অবজেক্ট ফর্ম। ওকে, এটা সাবজেক্ট ফর্ম, এটা অবজেক্ট ফর্ম। কোনো একটা জিনিস যেমন মনে করেন বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে যদি শি থাকে, আপনি কিন্তু বাক্যের শেষে এটাকে যখন অবজেক্ট ফর্ম করবেন তখন আপনাকে হার লিখতে হবে। অথবা বাক্যের শেষে অবজেক্ট ফর্ম হিসেবে যদি আস থাকে, আপনি যখন ওই নিয়ম অনুযায়ী অবজেক্টকে সাবজেক্ট করবেন তখন আপনি কিন্তু বাক্যের শুরুতে আর আস দিতে পারবেন, আপনাকে ওটার সাবজেক্ট ফর্ম কি দিতে হবে, উই দিতে হবে। তাহলে এটা হচ্ছে টেন্সের একটা বেসিক ক্লাস বা বেসিক ধারণা। আমরা টেন্স নিয়ে একদম আরো ডিপে ঢোকার চেষ্টা করব, ধরে ধরে যদি শেখার চেষ্টা করবো তাহলে আমরা জিনিসটাকে আরো ক্লিয়ার বুঝতে পারবো। এখন একদম ভয়েসের যে বেসিক যে রুলগুলো আছে আমরা এখন এই রুলগুলো নিয়ে আলোচনা করব। তো ভয়েসের যে রুলগুলো আছে রুলগুলোকে আমি প্রায় 5 থেকে 6টা পার্টে ভাগ করছি। আমাদের প্রথম যে পার্টটা সেটা হচ্ছে টেন্স বেসড, আপনারা এখান থেকে নোট করা শুরু করেন। যদিও আমাদের পিডিএফ গুলোর ভিতরে বা আমাদের পেইড বেসে যারা আছেন তারা আপনারা পিডিএফ গুলো পেয়ে যাবেন, তারপর নোট করে করে পড়লে একটা সুবিধা হবে। প্রথমটা হচ্ছে টেন্স বেসড, ঠিক আছে। ভয়েস সেন্স থেকে সব থেকে বেশি প্রশ্ন আসবে টেন্স থেকে, ঠিক আছে। টেন্স থেকে আপনি ভয়েস চেঞ্জ করতে হলে আপনাকে ওই রুলটি ইউজ করতে হবে। আমি প্রথমেই বলছিলাম ভয়েস চেঞ্জের যে বেসিক, প্রথমে আমরা যে 4-5 মিনিট আলোচনা করছি ওইখানে আমাদের একটা রুল ছিল, সেটা হচ্ছে আপনাকে প্রথমে অবজেক্টটাকে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। ওকে, এরপর আপনাকে একটা ভিভার্ব ইউজ করতে হবে, এটা আমরা বলছিলাম একটা ভিভার্ব ইউজ করবেন। ভিভার্বের পর আপনাকে যে ভার্ব আছে সেটা বি3 প্লাস হচ্ছে বাই প্লাস হচ্ছে কি ওই যে সাবজেক্টটা আছে এটা আপনাকে অবজেক্ট হিসেবে বসাইতে হবে। টেন্স বেসড মানে হচ্ছে টেন্সের সাথে রিলেটেড যতগুলো ভয়েস আছে এগুলো সবগুলো এরকম হবে। এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে এটা যে টেন্স বেসড ভয়েস সেটা আমি বুঝবো কিভাবে? সেটা বোঝা খুবই সহজ, কারণ হচ্ছে আপনি যখন সকল ক্লাস করে ফেলবেন, আপনার যখন সকল নিয়মগুলো যখন আপনি শিখে ফেলবেন, 5টা রুল আপনি যখন শিখে ফেলবেন তখন আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা কি টেন্স বেসড নাকি এটা মানে অন্য কোনো বেসড, ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রথমটা দেখেন, উই টেলিকাস্ট দ্য নিউজ, এটা 7ম নিবন্ধন পরীক্ষা আসছে। আমরা এই প্রশ্নটাকে এখন সমাধান করব। যেগুলো টেন্স বেসড এগুলো খুব সহজ থাকবে, এগুলোর প্রথমে একটা সাবজেক্ট থাকবে, শেষের দিকে একটা অবজেক্ট থাকবে, মাঝখানে একটা ভার্ব থাকবে। আমরা দেখতে পারতেছি এই যে টেলিকাস্ট শব্দটা আছে এটার সাথে কোনো ইডি নেই, যদিও টেলিকাস্ট শব্দটার সাথে ইডি হয় না। টেলিকাস্টের 3টা ফর্ম কিন্তু এক, মানে ভার্বের বি1 ও টেলিকাস্ট, ভার্বের বি2 ও টেলিকাস্ট, ভার্বের কি বি3 ও টেলিকাস্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেহেতু দেখতে পারতেছি যে এই সেন্টেন্সটা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে,
তাহলে আমাদের সিস্টেমটা হচ্ছে কি দেখেন, আপনার অবজেক্টটা সাবজেক্ট ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে আপনার এখানে অবজেক্টটা আছে কি দি নিউজ, ওকে দি নিউজ, আচ্ছা ফাইন। এরপর আমরা বলছিলাম কি আমাদের একটা বিভার বসাতে হবে। তা আমরা জানি যে আমাদের বাক্যটা যদি প্রেজেন্ট টেন্স হয় তখন আমরা বিভার হিসেবে এম ইজ আর এইটা নিয়ে আসি। বাক্যটা যদি পাস্ট টেন্স হয় তখন আমরা ওয়াজ এবং কি ওয়ার কে নিয়ে আসি, আমরা সাধারণত এরকম নিয়ে আসি। এই বাক্যটা একটা প্রেজেন্ট টেন্সে আছে। এখন প্রেজেন্ট টেন্স হিসেবে আমরা এই তিনটা বিভার্বের যে কোনো একটা বিভার্ব আমাদেরকে নিয়ে আসতে হবে, ওকে। আচ্ছা এই তিনটা বিভার্বের যে কোনো একটা বিভার্ব আমরা যদি নিয়ে আসতে হয়, দেখেন প্রথম কথা হচ্ছে এম তো বসবে না, কারণ আই এর সাথে এম বসে। যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ইস, যদি প্লুরাল হয় সেক্ষেত্রে কি আর। এখন এখানে আছে কি দেখেন দি নিউজ, দেখে প্লুরাল মনে হচ্ছে, তবে আমরা যারা রাইট ফ্রম ভার্বের ক্লাস করছিলাম আমি আপনাদেরকে এই জিনিসগুলো শিখাইছিলাম যে নিউজ, ওয়েজ, ফিজিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, ঠিক আছে, এরকম কিছু ওয়ার্ড আছে। এরকম আমরা 10-12টা ওয়ার্ড আমরা শিখেছিলাম, যেমন পলিটিক্স, ঠিক আছে, এইরকম কিছু ওয়ার্ড আমরা শিখেছিলাম যেগুলো দেখতে প্লুরাল হলো, এগুলো আপাতত দৃষ্টিতে কি সিঙ্গুলার, মনে আছে? এগুলো দেখতে প্লুরাল হলে আপাতত দৃষ্টিতে সিঙ্গুলার। তার মানে দি নিউজ দেখতে প্লুরাল, তবে এটা মূলত একটা কি সিঙ্গুলার। এক্ষেত্রে আমরা এখানে কি ইউজ করতে হবে? ইজ ইউজ করতে হবে। এরপর আমরা ইউজ করবো কি বি3, মানে যে ভার্বটা আছে এটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। টেলিকাস্টে সবগুলো ফর্মে সমান, ঠিক আছে, মানে টেলিকাস্টের ফার্স্ট ফর্ম টেলিকাস্ট, প্রেজেন্ট ফর্ম টেলিকাস্ট, ফার্স্ট পার্টিসিপল কি টেলিকাস্ট। এরপর আমাদেরকে ইউজ করতে হবে কি বাই। বাই ইউজ করার পর আমাদের যে সাবজেক্টটা আছে উই, এটার অবজেক্ট ফর্ম আস ইউজ করতে হবে। ওই যে আমি বলছিলাম আই থাকলে মাই হয়, হি থাকলে কি হয় হিজ হয়, হার থাকলে কি শি থাকলে হার হয়, আস থাকলে উই হয়, বা উই থাকলে আস হয়। এই গেছে আপনার টেন্স বেস। তার মানে টেন্স বেসড যেগুলো আসবে এগুলো খুব সহজে আপনি সমাধান করতে পারবেন। আচ্ছা আমরা পরেরটাতে আসি যে উই হেল্প দি নিউজ। আমরা প্রথমে ভার্বটা দেখে বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট টেন্সে আছে, কারণ এটা যদি পাস্ট টেন্সে থাকতো এটা হেল্প থাকতো না, এটা কি হইতো হেল্প হয়ে যেত। তাহলে টেন্স বেসড হলে প্রথম কাজ হচ্ছে আমাদের যে অবজেক্টটা আছে, আমরা প্রথম কাজ হচ্ছে আমাদেরকে যে অবজেক্টটা আছে আমরা এই অবজেক্টটার আমরা সাবজেক্ট ফর্ম কি করে ফেলবো। তাহলে আমরা আসি দি ভ্রেব, মানে সাহসী, ঠিক আছে। এখন যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আপনাকে এই ভার্বগুলোর মধ্যে এই যে বিভার্বগুলো আছে এগুলোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে হবে। এম তো বসবেই না, কারণ এর সাথে এম বসে, ইজ আর আর এর মধ্যেই মারামারি লাগবে। এখন আপনাকে দেখতে হবে যে আপনি যে অবজেক্টটাকে যে সাবজেক্ট হিসেবে নিয়ে আসছেন এটা সিঙ্গুলার নাকি প্লুরাল, আপনাকে এটা মাথায় রাখতে হবে। ব্রেভ মানে সাহসী, এটার ক্ষেত্রে একটা নোট লিখে রাখেন, সেটা হচ্ছে ব্রেভ মানে কি সাহসী, সাহসী মানে অ্যাডজেক্টিভ, মনে রাখবেন অ্যাডজেক্টিভের পূর্বে কোনো কারণে যদি দি বসে যায়, অ্যাডজেক্টিভের পূর্বে কোনো কারণে যদি দি বসে যায়, এটা আপনাদেরকে রাইট ফর্ম ভার্বে আমরা পড়াইছিলাম, ভুলে গেছেন কিনা জানি না, যদি মাথায় থাকে তাহলে হচ্ছে বুঝতে পারবেন। আচ্ছা অ্যাডজেক্টিভের পূর্বে যদি কোনো কারণে যদি দি বসে যায় তাহলে এটা প্লুরাল কমন নাউন হিসেবে কাজ করে। প্লুরাল কি কমন নাউন হিসেবে কি কাজ করে? প্লুরাল কমন নাউন হিসেবে কাজ করবে। তাহলে কি বলছিলাম, অ্যাডজেক্টিভের পূর্বে কোনো কারণে যদি দি বসে, অ্যাডজেক্টিভ মানে কি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলো পূর্বে আপনি আর্টিকেল যদি দি বসান তাহলে সেটা প্লুরাল কমন নাউন হিসেবে কাজ করবে, ওকে। যেহেতু ব্রেভ মানে সাহসী এটা একটা অ্যাডজেক্টিভ, তার পূর্বে আর্টিকেল দি বসছে, এটা একটা প্লুরাল কমন নাউন, মানে এটা হচ্ছে প্লুরাল বহুবচন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আর ইউজ করতে হবে, ওকে ফাইন। এখন আসেন পরে আমরা কি বলছিলাম ভার্বের বি3 ইউজ করবে। আপনাকে তার স্ট্রাকচারটা মুখস্থ রাখতে হবে, টেন্স আইডেন্টিফাই করতে হবে, তাহলে ভয়েস আপনার জন্য ফানি হয়ে যাবে। আচ্ছা এরপর আমরা কি বলছিলাম ভার্বের বি3, আপনার এখানে ভার্ব হিসাবে আছে হেল্প, হেল্পের বি3 হচ্ছে হেল্প। এখন যারা ভার্বের বি3 গুলো পারেন না, আমাদের দেখবেন যে গ্রুপ আছে রাকিবস এডুকেশন নামে যে ফেসবুক পেজ আছে ওইখানে দেখবেন যেগুলো দেওয়া আছে, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে 19তম শিক্ষক নিবন্ধন ব্যবসা শিক্ষা এবং হিসাব বিজ্ঞান, ওই গ্রুপটাতে ভার্বের ফর্মগুলোকে দেওয়া আছে। তাহলে কি বলছি দি ব্রেভ আর হেল্প, পর আমাদেরকে বসাতে হবে কি বাই। বাই পর আমরা কি বলছিলাম এই যে সাবজেক্টটা অবজেক্ট ফর্ম হিসেবে বসবে, তাহলে উইর এর অবজেক্ট ফর্ম হইছে কি আস। এই যে ফাইন, একেবারে সিম্পল একটা জিনিস। আচ্ছা এখন আসেন আমরা পরেরটাতে আসি। দেখেন পরেরটা করতে গেলে আপনাকে একটু প্যাস খাওয়াইতে হবে। যেমন দেখেন এটা 6ষ্ঠ নিবন্ধনে আসছে কলেজ পর্যায়ে, কি আছে দেখেন দে লাফ এট আস, লাফ এট মানে হাসা, তারা আমাদেরকে দেখে হাসতেছে, ওকে ফাইন। আমরা বুঝে গেছি যে এখানে যেহেতু লাফ আছে, লাফের ফার্স্ট ফর্ম হচ্ছে লাফ, কিন্তু এখানে লাফ আছে তার মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, ওকে। বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স আসবে, আপনি 95% ক্ষেত্রে কি আসবে প্রেজেন্ট টেন্সে কি আসবে। আচ্ছা প্রথমে আমরা দেখেন এই অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসি, আস, আসের সাবজেক্ট ফর্ম হইছে উই, দেখছেন এতক্ষণ উইটা আস হইছে,
এবার অবজেক্ট হিসেবে যেহেতু কি আছে আস আছে, তাহলে আমরা জানি আসের সাবজেক্ট ফর্ম হইছে কি উই। এরপর আপনাকে বসাইতে হবে কি একটা বিভার বসাইতে হবে। এখন যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, আপনাকে বিভার হিসেবে এই যে চারটার যে কোনো তিনটার যে কোনো একটা নিয়ে আসতে হবে। আমরা জানি উইর সাথে আর বসে, উই আর, কারণ উই মানে অনেক মানুষকে বোঝায়, সেক্ষেত্রে আপনাকে আর বসাইতে হবে। পরে আপনাকে যে ভার্বটা আছে ভার্বটার বি3টা বসাইতে হবে, ঠিক আছে? তাহলে উই আর লাফের বি3টা হচ্ছে লাফ, এডি যোগ করে যেমন লাফড এট, এরপরে বসাইতে হবে কি বাই। এই যে দেখছেন, এই যে এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এখানে যে বারবার যে বি3 আছে তারপর কিন্তু একটা এট আছে, ঠিক আছে? এই বি3 আর হচ্ছে অবজেক্টের মাঝখানে যা থাকুক এটা বুঝে নেন। ভার্বের মানে এই যে ভার্ব আর হচ্ছে এই যে অবজেক্ট ফর্মের মাঝখানে যদি কোনো প্রিপোজিশন বা অন্য কোনো ওয়ার্ড থাকে, সেটা অ্যাডজেক্টিভ থাকুক, সেটা কোনো অ্যাডভার্ব থাকুক, এটার কাজ হচ্ছে আপনি ভার্বের বি3 পরে বসে দিতে হবে। মানে ভার্বের বি3 আর বাইয়ের ঠিক মাঝখানে ওই ওয়ার্ডটাকে বসে দিতে হবে। যেমন এখানে লাভ আর আসের ঠিক মিডলে আছে কি এট, এখানে যা থাকুক, অন্য কোনো প্রিপোজিশন থাকুক, অন্য কোনো ওয়ার্ড থাকুক, যা থাকুক, আপনাকে এই মাঝখানে কি করতে হবে বসাই দিতে হবে। আচ্ছা, বাই দিলাম। বাইয়ের পরে আমাদের এই যে দে আছে, এখন আপনাকে দের অবজেক্ট ফর্মটা কি বসাইতে হবে। তাহলে দের অবজেক্ট ফর্মটা হচ্ছে কি দেম, বাই দের অবজেক্ট ফর্মটা হচ্ছে কি দেম, ঠিক আছে? দের অবজেক্ট ফর্মটা হচ্ছে দেম। তাহলে আপনার কোনো কারণে অবজেক্ট ফর্ম যদি দেম থাকে, আপনি যদি এটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হয়, আপনাকে অবশ্যই কি ইউজ করতে হবে, দে ইউজ করতে হবে। আশা করি এই টেন্স বেসড এর একটা ধারণা পাইছেন। আমরা যখন বিগত সালের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করব, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমরা এবার 2 নাম্বার টপিকটা নিয়ে আলোচনা করব। 2 নাম্বারটা হচ্ছে আমাদের প্রিপোজিশন বেসড। এই রুলটা একটু ভালোভাবে পড়বেন, কারণ যদি নিবন্ধনে আপনাকে ভয়েস দিয়ে কনফিউজড করতে চায়, তাহলে প্রিপোজিশন বেসড যে রুলটা আছে সেটা দিয়ে কনফিউজড করবে। এটা খুবই সিম্পল একটা রুল, এটা একদম টেন্স বেসড যে রুলটা আছে শুধু ওই রুলটাই, শুধুমাত্র এখানে আমরা টেন্সে যে বাইটা বসাই, বুঝেন? টেন্সে আমরা যে বাইয়ের পরে যে অবজেক্টটা বসাই, বাইয়ের পরে আমরা যে অবজেক্ট ফর্মটা বসাই, আপনার এই বাইটা এখানে বসবে না, মানে বাইয়ের পরিবর্তে অন্য প্রিপোজিশন বসবে। এটার জন্য নির্দিষ্ট কিছু রুল আছে, ঠিক আছে, বা নির্দিষ্ট কিছু শব্দ আছে বা ওয়ার্ড আছে, যেগুলোর পরে বাই না বসে নির্দিষ্ট কিছু প্রিপোজিশন বসে। এখন বাইয়ের পূর্বের যে নিয়মটা আছে সেটা একদম হুবহু সেম থাকবে। ওকে, এখন আপনাকে এই শব্দগুলো মুখস্থ রাখতে মনে রাখবেন। এই তিনটা পার্টের বাহিরে নিবন্ধনে প্রিপোজিশন বেসড রুল আসার কোনো সম্ভাবনা নাই। যদি আসে 100% কনফার্ম থাকেন এই নির্দিষ্ট শব্দগুলোর ভিতরে আসবে। ওকে, দেখেন প্রথমে আছে কি প্লিজড, সারপ্রাইজ, চার্ম, অ্যানয়, স্যাটিসফাই, ভ্যাক্স। এগুলোর পরে এগুলো দ্বারা যদি কোনো ব্যক্তিকে মিন করে তখন আপনি এটার ক্ষেত্রে উইথ বসাবেন, আর এগুলো দ্বারা যদি কোনো বস্তুকে মিন করে সেক্ষেত্রে আপনি অ্যাট বসাবেন। এই 5টা-6টা শব্দ টাটকা মুখস্থ করে ফেলবেন। যদি ব্যক্তি জাতীয় হয় সেক্ষেত্রে উইথ, আর যদি বিষয়বস্তু জাতীয় হয় সেক্ষেত্রে অ্যাট বসাবেন। ওকে, নো এর সাথে টু বসে এটা আমরা সবাই জানি, ব্রট এর সাথে ফর বসে এটা আমরা জানি। এগুলো হচ্ছে ওই যে আমরা লিখি না যে ভার্বের বি3 যোগ হচ্ছে কি বাই, যোগ হচ্ছে কি অবজেক্ট, আমরা নিয়ম তো এটা পড়ছিলাম না টেন্স বেসের। এখানে শুধু এই বাইটা বসবে না, মানে আপনাকে বাইয়ের পরিবর্তে অন্য প্রিপোজিশন বসাইতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে ফিল, সেজ, কভার, ডিসকভার, এগুলোর পর আপনাকে কি বসাইতে হবে, উইথ বসাইতে হবে। এই শব্দগুলোকে জাস্ট মুখস্থ করে ফেলবেন যে এই শব্দটা থাকলে এটার সাথে এটা বসে। এখন আসলে আমরা বিগত সালে আসে কয়েকটা প্রশ্নকে একটু সমাধান করি, তাহলে আমরা বিষয়টা আরো ক্লিয়ার কাট ভাবে কি বুঝতে কি পারবো। আসেন, আমাদের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে দেখেন, হি প্লিজেস মি। ওকে, এটা এখন অ্যাক্টিভ আছে, আমরা এটাকে প্যাসিভে রূপান্তর করব। দেখুন, আপনি নরমালি আপনি যদি এটাকে যদি রূপান্তর করতে যান, আপনি কি করবেন? দেখেন প্রথমে আছে মি, আমরা জানি অবজেক্ট ফর্মটা সাবজেক্ট হিসেবে আসবে। এই যে দেখছেন অবজেক্টটা সাবজেক্ট হিসেবে আছে, যেহেতু হি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। প্লিজের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, তাহলে এখানে প্লেজেস হবে, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে। আর প্রেজেন্ট টেন্স থাকা মানে হচ্ছে আমরা জানি এম, ইজ, আর এর যে কোনো একটা ইউজ করতে হবে। তাহলে আই এর সাথে এম বসেছে, ফাইন, এই যে আই এর সাথে এম বসছে। এরপর আমরা জানি ভার্বের বি3টা বসে নিয়ম অনুযায়ী, এখানেও ভার্বের এই যে বি3 বসছে, ফ্লিজ থেকে ফ্লিজড হয়েছে, একটা প্রিপোজিশন বাই বসে, একটা হিম বসে। এই যে হি থেকে হিম আসছে আর কি, নিয়ম অনুযায়ী আপনার এটা আনসার সঠিক হওয়ার কথা, কারণ এটা আপনার সকল শর্ত পূরণ করে। কিন্তু আপনি এই ফ্লেজ শব্দটার দিকে তাকান, এটাই যে পজিশন আছে দেখেন, এটার পরে যদি কোনো কারণে যদি ব্যক্তিকে বুঝে তাহলে আপনাকে উইথ বসাতে হবে, যদি বস্তুকে বুঝে আপনি অ্যাড বসাতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে, যেহেতু আপনি প্লেস দেখছেন, অপশনে বাই দেখছেন, এটা প্রথমেই ভুল, কারণ প্লেসের পরে কখনই আপনি বাই বসাতে পারবেন না। ওকে, এখন তাহলে আপনার সঠিক উত্তর কি হইতে পারে? হয় উইথ বসাবো নইলে অ্যাড বসাবো, দুইটার একটা। আচ্ছা ফাইন, আমাদের এই দ্বিতীয় অপশনে উইথ আছে, তৃতীয় অপশনে কি অ্যাট আছে। যেহেতু দুইটা প্রিপোজিশনে বসতে পারে এই শব্দটার পরে, সেক্ষেত্রে কোনটা সঠিক? এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে
এই শব্দগুলোর পরে কি ব্যক্তিকে মিন করতেছে নাকি বস্তুকে মিন করতেছে? যেমন এখানে আছে দেখেন, আই এম প্লিজড উইথ হিম, তার মানে দেখছেন এই যে ব্যক্তি, আই মানে আমি, ব্যক্তিকে মিন করতেছে, সেক্ষেত্রে এখানে কি হবে? উইথ হবে। আর যদি বস্তুকে মিন করতো তাহলে এখানে কি হইতো? অ্যাড হইতো। ওকে, আশা করি বুঝতে পারছি। এখন আসলে আমরা পরেরটা দেখি যে হিজ বিহেভিয়ার, বিহেভিয়ার মানে হচ্ছে কি তার আচরণ, প্লেজেস মি মানে তার আচরণটা আমাকে সন্তুষ্ট করেছে। নিয়ম হচ্ছে কি, আমাদের নিয়ম হচ্ছে প্রথমে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব। তাহলে মি এর সাবজেক্ট ফর্ম কি ছিল? আই, এটা আমরা প্রথমেই শিখেছিলাম। এরপর আমরা নিয়ম অনুযায়ী একটা বিভার্ব আনতে হবে, বিভার্ব। হিজ বিহেভিয়ার, তার বিহেভিয়ার, তার মানে এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই হিসেবে যে ভার্বের সাথে এস বা ইস যুক্ত হয়েছে, তাহলে আই সাথে আমরা জানি কি বসে? এম বসে। ওকে ফাইন। এরপরে আমরা যে ভার্বটা আছে ভার্বের বি3 বসাতে হবে। তাহলে আমাদের এখানে এই যে ভার্বটা আছে এটা হচ্ছে ফ্লেজ, এটার বি3 হচ্ছে ফ্লেজড। আচ্ছা, এরপর আমরা জানি এখানে প্রিপোজিশন হিসেবে আপনাকে বাই বসাতে হবে, তবে আপনি এই নির্দিষ্ট শব্দগুলো যদি থাকে আপনি প্রিপোজিশন বাই বসাতে পারবেন না। এখন যেহেতু প্লেসটা এখানে আছে, এটা দ্বারা কি ব্যক্তি না বস্তুকে মিন করে এটা বুঝেন। হিজ বিহেভিয়ার, আপনার সাবজেক্ট যেটা আছে হিজ বিহেভিয়ার, ঠিক আছে, মানে ফ্লিজড এর পরে যেটা আপনি বসাবেন সেটা ব্যক্তি না বস্তু, ওইটা দেখতে হবে। হিজ বিহেভিয়ার তার মানে তার আচরণ, এটা একটা বস্তু, বস্তু হলে আপনাকে কি বসাতে হবে? অ্যাড বসাতে হবে। তাহলে ফ্লিজড অ্যাজ হিজ, হিজ বিহেভিয়ার দিবেন নাকি হার বিহেভিয়ার দিবেন বলেন তো? যেহেতু এটা অবজেক্ট ফর্মে আসে তাহলে আমরা কি দিবে? হিজ কি বিহেভিয়ার, হিজ কি বিহেভিয়ার। ওকে ফাইন, আমাদের মোটামুটি কাজটা শেষ। আশা করি বুঝতে পারছি কখন আপনি অ্যাড বসাবেন, কখন আপনি কি উইথ বসাবেন, এটা বুঝতে পারছেন। আচ্ছা, পরেরটাতে আসেন, স্মোক ফিলস দি রুম। ওকে ফাইন, স্মোক ফিল দি রুম। প্রথমে আমরা এই যে অবজেক্টটা আছে অবজেক্টটাকে আগে সাবজেক্টে নিয়ে আসি। প্রথমে আমরা দিলাম দি রুম, দি রুম। আচ্ছা, এখানে এবার আমরা একটা বিভার বসাতে হবে। এখন কি বিভার বসে বুঝবেন। প্রথম কথা হচ্ছে আপনার এখানে ফিলস আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্স থাকলে আমরা এখানে ইজ ইউজ করতে হবে, যেহেতু এটা সিঙ্গুলার। তাহলে দি রুম মানে একটা রুমকে মিন করতেছে, সিঙ্গুলার হিসেবে আমরা কি বসালাম? ইজ বসালাম। এখন এরপর আপনার যে ভার্বটা আছে এই ভার্বের বি3 বসাতে হবে, তাহলে ফিল্ড ইট, বি3ও বসালাম, পাইন। এরপর আমরা জানি প্রিপোজিশন বাই বসাতে হয়, তবে এই যে ফিল্ডের সাথে আপনি প্রিপোজিশন বাই বসাতে পারবেন না। এর আন্ডার কোথায় আছে দেখেন, এ কোথায় আছে দেখেন। আচ্ছা, এখানে আমরা মনে হয় আমরা ফিল কথাটা মনে হয় লিখি নাই, ফিল কথাটা মনে হয়, আচ্ছা লিখছি, সরি লিখছি। এই যে ফিল, এটার সাথে আপনাকে প্রিপোজিশনের হিসেবে কি বসাতে হবে? উইথ বসাতে হবে। তাহলে আমরা দিব উইথ স্মোক, উইথ কি? স্মোক। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আর কিছু শব্দের আছে সাবজেক্ট ফর্ম এবং অবজেক্ট ফর্ম সমান, যেমন এই যে হিজ বিহেভিয়ার, মানে যেগুলো বস্তু, যেমন আপনার টেবিল থেকে, তো টেবিল যদি সাবজেক্টে থাকে আপনাকে অবজেক্টের টেবিলে বসাতে হবে। মোবাইল যদি সাবজেক্টে থাকে আপনাকে অবজেক্ট ফর্মে মোবাইলে বসাতে হবে। সাবজেক্ট হিসাবে যদি কোনো বস্তু থাকে, সাবজেক্ট হিসাবে যদি কোনো বস্তু থাকে এটার অবজেক্ট ফর্ম কিন্তু বস্তুটাই হবে। আবার অবজেক্ট হিসাবে যদি কোনো বস্তু থাকে এটা সাবজেক্ট ফর্ম হিসেবে আপনাকে ওই বস্তুটাকে বসে দিতে হবে। আশা করি এইগুলো যদি মুখস্থ রাখতে পারেন তাহলে হচ্ছে প্রিপোজিশন বেসড যে রুল নিয়মটা আছে বা যে ভয়েস গুলো আছে এগুলো আপনি খুব সহজে নিমিষে সমাধান করতে পারবেন। তৃতীয় যে নিয়মটা আছে এটা নিয়ে আলোচনা করব। আমাদের তৃতীয় নিয়মটা হচ্ছে মূলত ডাব্লিউএস কোশ্চেন বা ইন্টারগেটিভ বেসড। মনে রাখবেন, নিবন্ধনে যদি ভয়েস থেকে প্রশ্ন আসে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই ডাব্লিউএস কোশ্চেন অথবা ইন্টারগেটিভ সেন্টেন্সের যে রুলগুলো আছে এগুলো থেকে। তার মানে আপনি এই পার্টটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে করবেন। আচ্ছা, এখান থেকে এই সমাধান করতে গেলে আপনাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে হু থাকলে কি হবে, হোম থাকলে কি হবে, হোয়াট হাউ অথবা হোয়েন থাকলে কি হবে। ওকে, প্রথমে আমরা নিয়মগুলো দেখি। যদি হু থাকে, হু এর পরিবর্তে আপনাকে ইউজ করতে হবে বাই হোম। এরপর আপনাকে একটা বিভার্ব ইউজ করতে হবে। এই বিভার্বটা অবশ্যই আপনাকে ওই সেন্টেন্সটার অবজেক্ট ফর্মটাকে দেখে ইউজ করতে, মানে অবজেক্টটা যদি সিঙ্গুলার হয় আপনি সিঙ্গুলার ইউজ করবেন, অবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে আপনাকে প্লুরাল বিভার্বটা ইউজ করতে হবে। আপনাকে অবজেক্ট বসাতে হবে, এরপরে ভার্বের বি3 বসাবেন, এরপর আপনাকে হোয়াট চিহ্ন বসাতে হবে। এখানে হু এর নিয়মের ক্ষেত্রে কোনো বাই ইউজ করা যাবে না, এই নিয়মটা টাটকা মুখস্থ করে ফেলবেন। ফর্ম হচ্ছে যদি হোম দ্বারা যদি ডাব্লিউএস কোশ্চেন গুলো যদি শুরু হয়, হোম থাকলে হোমের পরিবর্তে আপনাকে হু বসাতে হবে, আপনাকে বিভার্ব ইউজ করতে হবে, এরপর হচ্ছে আপনাকে ভার্বের বি3 ইউজ করতে হবে, বাই ইউজ করতে হবে, অবজেক্ট ইউজ করতে হবে, আপনাকে এই ইন্টারগেটিভ সেন্টেন্সের যে প্রতীকটা আছে প্রশ্নবোধক চিহ্নটা ইউজ করতে হবে। এই নিয়মটা আমরা আগেই পড়ছি, এটা হচ্ছে টেন্স বেসড এবং প্রিপোজিশন বেসড যে রুলটা সেটাই। তাহলে মাথায় রাখবেন হোমের নিয়মটা একই, শুধু হোমের পরিবর্তে আপনি হু ইউজ করবেন। হোয়াট হাউ হোয়েন দ্বারা যদি সেন্টেন্সটা যদি শুরু হয় তাহলে নো চেঞ্জ। নো চেঞ্জ মানে হচ্ছে যদি হোয়াট দ্বারা শুরু হয় আপনাকে হোয়াটের পরিবর্তে হোয়াটে দিতে হবে, হাউ দ্বারা শুরু হলে হাউ এর পরিবর্তে হাউ এ দিতে হবে, হোয়েন দ্বারা শুরু হলে হোয়েনের পরিবর্তে হোয়েন দিতে হবে। এরপর আপনি বিভার্ব বসাবেন, ভার্বে বি3 বসাবেন, বাই বসাবেন, অবজেক্ট বসাবেন, এরপর প্রশ্নবোধক চিহ্নটা বসাবেন। এই রুলটাও আমরা প্রিপোজিশন এবং টেন্স বেস যে রুলটা পড়ছে এই দুইটাই। তার মানে এই দুইটা রুল পরস্পর সমান,
শুধু হু এর ক্ষেত্রে আপনাকে ব্যতিক্রম নিয়ম কি ইউজ করতে হবে। এখানে আমি কয়েকটা সেন্টেন্স লিখলাম, এগুলো বিগত বিভিন্ন নিবন্ধনে আসা, এগুলো যদি আমরা সমাধান করতে পারি ইনশাআল্লাহ তাহলে আমরা এই জিনিসটাকে খুব সহজে ধরতে পারবো। দেখেন একদম আমরা একটু বুঝে বুঝে সমাধান করব। প্রথমটা দেখেন, হু কিল্ড দি বার্ডস, হু কিল্ড দি বার্ডস। আচ্ছা ফাইন, প্রথম কথা হচ্ছে আমরা হু এর পরিবর্তন করতে হবে। দেখেন যদি হু থাকে, হু এর পরিবর্তে আপনাকে বাই হুম ইউজ করতে হবে। তাহলে আমরা হু এর পরিবর্তে প্রথমে আমরা বাই হুম ইউজ করলাম। এটা তো বোঝা গেছে যে হু যেখানে থাকবে হু এর পরিবর্তে আপনাকে বাই হুম ইউজ করতে হবে। আপনাকে হু দ্বারা যেহেতু শুরু হয়েছে আপনাকে হু এর উল্টে ইউজ করতে হবে। পরে আপনাকে বিভার্ব ইউজ করতে হবে অবজেক্ট হিসেবে। দেখেন বিভার্ব ইউজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই টেন্সটা আইডেন্টিফাই করতে হবে। এখানে কিল থেকে কিল্ড আসছে, ইডি যোগ হয়েছে, তার মানে বোঝা গেছে এই যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্স আমরা জানি বিভার্ব হিসেবে ওয়াজ অথবা কি ওয়ার, দুইটার যে কোনো একটা আপনাকে বসাতে হবে। ওকে, এখন আপনি কি এখানে ওয়াজ বসাবেন নাকি ওয়ার বসাবেন এটা ডিপেন্ড করবে আমি কি বলছিলাম অবজেক্ট হিসাবে। এই বাক্যের অবজেক্টটা হচ্ছে কি এই যে এটা দি বার্ডস। দি বার্ডস মানে এখানে অনেকগুলো পাখিকে বোঝাচ্ছে, মানে প্লুরাল। তাহলে আপনি ওয়াজ ইউজ করতে পারেন, আপনাকে ওয়ার ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে বুঝা গেছে ওয়ার কেন ইউজ করছি, এই যে অবজেক্ট হিসাবে আপনাকে কি বিভার্বটা ইউজ করতে হবে। তাহলে হু এর পরিবর্তে বাই হোম, বিভার্ব হিসাবে আমরা ওয়ার নিয়ে আসবো, কারণ হচ্ছে এখানে যেহেতু এটা পাস্ট টেন্স সেক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটা নিয়ে আসতে হবে। আর যেহেতু আমাদের যে অবজেক্টটা আছে অবজেক্টটা প্লুরাল সেক্ষেত্রে আমরা ওয়ার নিয়ে আসবো, আমরা ওয়াজ আনতে পারবো না। আচ্ছা, নিয়ম অনুযায়ী আপনাদেরকে অবজেক্টটা বসাতে হবে। এখানে সাব মানে এই এটা তো ভার্ব, ভার্বের ঠিক পরে কিন্তু অবজেক্টটা থাকে। তাহলে অবজেক্ট আছে কি দি বার্ডস, দি বার্ডস। আচ্ছা, এরপর আপনার অবজেক্টও বসা বলছেন, আপনাকে এবার বসাতে হবে ভার্বের বি3। আপনার এই যে কিল্ড আছে, কিল্ডের বি3 কিন্তু কিল্ড, মূলত কিলের তো তিনটা ফর্ম, এগুলোকে উইক ভার্ব বলা হয়, কিল, কিল্ড, কিল্ড। ওকে, আর লাস্টে আপনাকে একটা প্রশ্নের মধ্যে চিহ্ন বসে দিতে হবে। আপনার কিন্তু হু এর রুলটা শেষ, একেবারে শর্টকাট। এটা পারতে হইলে আপনাকে একদম ইংরেজির উপরে পারদর্শী হইতে হবে না, আপনি যদি রুলটাকে মাথায় রাখতে পারেন আপনি নিজে বসাতে পারবেন। আচ্ছা, আমরা পরেরটা দেখি যে হি ইজ কলিং মি। মনে রাখবেন এখানে ভার্বের সাথে আইএনজি আছে। এই সেন্টেন্সটাকে দেখে কি মনে হয় হি ইজ কলিং মি, এই সেন্টেন্সটা মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলগুলো একটু ব্যতিক্রম হবে, তারপরে মনোযোগ দিন, আমরা সিস্টেমেটিক ভাবে প্রয়োগ করি। প্রথমে আমার হু আছে, আমি হুটাকে পরিবর্তন করব। আমরা জানি হু থাকলে বাই হোম হয়, তাহলে আমি প্রথমে বাই হোম দিলাম। নিয়ম অনুযায়ী আমাকে একটা বিভার্ব নিয়ে আসতে হবে, ইভেন এটা অবজেক্ট হিসেবে বিভার্ব নিয়ে আসতে হবে। আপনার এখানে অবজেক্টটা আছে মি। এখন আপনার এই বাক্যটা কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স এটা আগে বুঝেন। যেহেতু ইজ আছে তাহলে বুঝা গেছে এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হিসেবে আপনার অবজেক্ট মি, তার মানে মি মানে তো আই থেকে উৎপত্তি, আয়ের সাথে কি বসে এম বসে প্রেজেন্ট টেন্স হিসেবে। আর যদি এটা যদি পাস্ট টেন্স হইতো সেক্ষেত্রে আমরা এখানে ওয়াজ বসাতাম। তাহলে আমরা বাই হোম এম ইউজ করতে হবে, কারণ আপনাকে তো একটা বিভার্ব ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এম ইউজ করলাম। এরপর আপনারা দেখেন আপনার যে অবজেক্টটা আছে আপনাকে ওই অবজেক্টটা ইউজ করতে হবে। এখানে অবজেক্ট হিসেবে কি আছে মি, মি এর পরিবর্তে আমরা জানি এটা কি হয় আই, মানে মি তো অবজেক্ট ফর্ম, এটা যখন আপনি সাবজেক্ট হিসেবে নিয়ে আসবেন তখন তো হচ্ছে আপনার কি আই হয়ে যাবে। তাহলে বাই হোম এম আই। আমি আগে একদম যখন বাক্য মানে এই মানে ভয়েসের ক্লাসটা শুরু করছিলাম তখন আমি বলছিলাম যদি কোনো কারণে ভার্বের সাথে আইএনজি থাকে ওই আইএনজির পরিবর্তে আপনাকে কি ইউজ করতে হবে, বিং ইউজ করতে হবে। তার মানে আপনি এই অবজেক্ট ফর্মটার পর আপনাকে কি ইউজ করতে হবে, বিং। বিং কখন হবে, ইং থাকলে বিং হয়। কি বলছি, ইং থাকলে বিং হয়, মানে আপনার কোন সেন্টেন্সে ভার্বের সাথে যদি কোনো কারণে আপনি যদি আইএনজি দেখেন তাহলে আপনাকে বিং ইউজ করতে হবে। আচ্ছা, পরে হইছে ভার্বের কি বি3, তাহলে ভার্বের বি3 মানে কল, কলের বি3 হইছে কি কল্ড। এরপর আপনি প্রশ্নের মধ্যে চিহ্নটা বসিয়ে দিবেন। তাহলে আপনার রুলটা একদম হুবহু আগের মতোই, শুধু কাজটা হচ্ছে কোনো কারণে যদি ভার্বের সাথে আইএনজি থাকে আপনার কাজ হচ্ছে আপনি ভার্বের বি3 বসানোর আগে আপনাকে কি বিং ইউজ করতে হবে। মানে আমরা তো অবজেক্টের পরে সরাসরি বি3 তে চলে যাই, যদি কোনো কারণে এই ভার্বটার সাথে যদি আইএনজি থাকে তাহলে আপনাকে আইএনজি বসানোর পূর্বে মানে এই ভার্বের বি3টা বসানোর পূর্বে আপনাকে বিং ইউজ করতে হবে। এগুলো একটু টাফ রুল, অনেকের মাথায় ঢুকবে না, আমি যতটুকু পারছি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, পরেরটাতে আমরা আসি, হোম ডু ইউ ওয়ান্ট। ওকে ফাইন, আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি, যেহেতু প্রশ্ন আছে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। এখন এটাকে সমাধান করতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা জানি যদি হোম থাকে তাহলে আপনাকে হু ইউজ করতে হবে, তাহলে হোমের পরিবর্তে আমরা হু ইউজ করলাম। ওকে ফাইন, পরে আমাদেরকে বিভার্ব ইউজ করতে হবে। এই রুলটা আমাদের যে টেন্স বেসড এবং যে প্রিপোজিশন বেসড ওইটাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এখানে বিভার্ব ইউজ করতে হলে আমাকে তো আগে বুঝতে হবে যে আমি কি এম ইজ আর ওয়াজ আর কোনটা ইউজ করব, মানে এই সেন্টেন্সটা কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে, আগে আমাকে এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে। ওকে, ডু আছে, আমরা জানি ডু অথবা যদি ডাস থাকে, কি বলছি ডু অথবা যদি ডাস থাকে তাহলে বুঝি এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স।
আর প্রেজেন্ট টেন্স আর যদি ডিড থাকতো, এখানে যদি কি থাকতো, ডিড থাকতো, তাহলে বুঝতাম যে এটা ফার্স্ট টেন্স। ঠিক আছে, মানে এখানে এই মডেল ভার্ব হিসেবে যদি আপনার ডু অথবা ডাজ থাকে তাহলে এটা প্রেজেন্ট টেন্স, আর যদি ডিড থাকে তাহলে এটা পাস্ট টেন্স। তাহলে এই বাক্যটা প্রেজেন্ট টেন্স হিসেবে আছে। ওকে, তাহলে আমরা জানি প্রেজেন্ট টেন্সে আপনি কি কি বসাতে পারবেন, মনোযোগ দিন। প্রেজেন্ট টেন্সে আপনি এম, ইজ, আর এই তিনটা বসাতে পারবেন। এখন এখানে আপনি এম বসাবেন নাকি ইজ বসাবেন নাকি আর বসাবেন, ঠিক আছে? তাহলে দেখেন বুঝেন, হু এটা সিঙ্গুলার, হু ডু ইউ ওয়ান্ট। ওকে, তাহলে আমরা এখানে যেহেতু সিঙ্গুলার হিসেবে হু বসতেছে, আমরা এটাতে ক্ষেত্রে কি বসাবো, ইজ। ঠিক আছে, ওকে। আচ্ছা, হু ইজ বিবার হিসেবে আমরা ইজ বসালাম, পরে হচ্ছে ভার্বের বি3, আপনার এখানে ভার্ব হইছে ওয়ান্ট, তাহলে ওয়ান্টেড বি3 হইছে কি ওয়ান্টেড, ওয়ান্টেড বি3 হইছে ওয়ান্টেড। ভার্বটা তো দেখলেই চিনবেন, ওয়ান্ট মানে চাওয়া, এটা একটা ভার্ব। আচ্ছা, তাহলে হু ইজ ওয়ান্টেড, পরে আমরা বলছিলাম কি বসাতে হবে, বাই, এরপর হচ্ছে কি বাই, আর আপনাকে এরপরে বসাতে হবে কি অবজেক্ট। তাহলে এই বাক্যটার অবজেক্ট হচ্ছে কি, এই যে ইউ, মানে সাবজেক্ট হিসেবে ইউ আছে আর কি, এটার অবজেক্ট ফর্ম আপনাকে কি বসাতে হবে, ইউ এ বসাতে হবে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এই যে একেবারে সিম্পল ভাবে সমাধান করা গেছে যে হু ইজ ওয়ান্টেড বাই ইউ। ওকে, আচ্ছা আমরা এবার পরেরটাতে আসি, দেখেন মনোযোগ দিন, পরেরটাতে আসি। পরেরটা আমাদেরকে বলছি, দেখেন হোম ডিড শি লাভ মোর, হোম ডিড শি লাভ মোর। প্রথম কথা হচ্ছে এটা ডিড আছে, আমি আগেই বলছিলাম যদি ডিড থাকে এটা পাস্ট টেন্স, পাস্ট টেন্স হওয়া মানে হচ্ছে বিভার হিসেবে আপনাকে ওয়াজ অথবা ওয়্যার ইউজ করতে হবে। তাহলে আমরা প্রথমে হোমের পরিবর্তন করি, হোমের পরিবর্তন আমরা জানি কি হয়, হু হয়। আচ্ছা, হোমের পরিবর্তন আমরা হু দিলাম, এবার আমাদেরকে বিভার ইউজ করতে হবে। যেহেতু ডিড আছে সেক্ষেত্রে আমরা বিভার হিসেবে হয় ওয়াজ ইউজ করব, তাহলে আমরা কি ইউজ করব, ওয়্যার ইউজ করব। ওকে, তো এটা যেহেতু সিঙ্গুলার এক্ষেত্রে আমরা ওয়াজ ইউজ করলাম, তাহলে হু ওয়াজ, পরে আমাদেরকে বসাতে হবে ভার্বের বি3। এই বাক্যে ভার্বটা হইছে কি লাভ, এই বাক্যে ভার্ব হইছে কি লাভড, তাহলে লাভড এর আমরা যদি ভি3 ইউজ করি তাহলে এটা হবে কি লাভ। এখন দেখেন লাভড এর সাথে একটা মোর আছে, এই যে মোর শব্দটা আছে এটা একটা অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশ মানে এটা একটা অ্যাডভার্ব। ঠিক আছে, আমি আগে বলছিলাম অ্যাডভার্ব গুলো বা কোনো বাড়তি কোনো প্রিপজিশন থাকলে এটার কাজ হচ্ছে আপনি যেখানে ভার্বের বি3টা বসাই দিবেন ঠিক তারপরে দিয়ে ওই শব্দটাকে বসাই দিবেন। লাভড মোর, আপনি তো মোর এটাকে কিছু করতে পারবেন না। ঠিক আছে, এটা যেহেতু অতিরিক্ত অংশ সেক্ষেত্রে আমরা এই যে এই সাইডটাতে মানে লাভডের ঠিক পরের অংশে এটাকে বসাই দিব। পরে আপনাকে বসাতে হবে বাই, ওকে ফাইন, বাই এরপর আপনাকে অবজেক্টটা বসাতে হবে, মানে এখানে অবজেক্ট হিসেবে সাবজেক্ট হিসেবে তো শি আছে, আপনি শি এর অবজেক্ট হিসেবে কি বসাতে হবে, হার, হার এরপর প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝতে পারছি। এইভাবে আপনি যদি শিখতে পারেন ইনশাল্লাহ এক্সামে আপনার যেভাবে আসুক না কেন আপনি খুব সহজেই এগুলোকে সমাধান করতে পারবেন। ওকে, আচ্ছা এবার আসেন আমরা হোয়াট এর উল্টাতে আসি। হোয়াট এর উল্টাতে আমরা বলছিলাম হোয়াট, এরপর হচ্ছে হাউ, হোয়েন, এগুলো থাকলে আপনি কোনো পরিবর্তন করতে পারবেন না। আর বাকি যে অংশটা আছে এই অংশটা আমাদের হুবহু আগের নিয়ম। ঠিক আছে, আচ্ছা আমাদের প্রথমে দেখেন হোয়াট ডু ইউ লাইক। ওকে, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা বুঝছি। হোয়াট থাকলে আমরা বলছিলাম নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না, মানে আপনাকে হোয়াট এর পরিবর্তে হোয়াটে বসে দিতে হবে। আচ্ছা, এরপর আপনাকে বিভার বসাতে হবে। আমি আগে বলছিলাম এখানে যদি ডু থাকে অথবা ডাস থাকে তখন আপনাকে বিভার হিসেবে অবশ্যই প্রেজেন্ট টেন্সের যে বিভার্ব গুলো আছে আপনাকে ওইটা নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আমরা হোয়াট, এটা যেহেতু সিঙ্গুলারের সাথে আমরা ইজ ইউজ করব, হোয়াট ইজ। এরপর হচ্ছে আমাদের বি3, এখানে ভার্বটা হচ্ছে মানে এই যে লাইক যেটা আছে সেটা হচ্ছে ভার্ব, এটার আপনি যদি ভি3 ইউজ করেন তাহলে হয়ে যাবে কি লাইকড। তাহলে হোয়াট ইজ লাইকড, এরপর প্রিপজিশন হিসেবে আপনাকে বসাতে হবে বাই, অবজেক্ট ফর্ম, তাহলে ইউ এর অবজেক্ট ফর্ম কি বলছিলাম, ইউ এ হবে, মানে ইউর পরিবর্তে ইউ এ হয়। আচ্ছা, আমরা এবার পরের সেন্টেন্সটাতে আসি, হাউ ক্যান আই হেল্প ইউ। এই যে এটা একটা মডেল ভার্ব ক্যান, আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শুড, ইউজ টু, অট টু। ঠিক আছে, এগুলোকে কি বলা হয়, মডেল ভার্ব। মডেল ভার্বের ক্ষেত্রে রুলটা একটু ব্যতিক্রম হবে। আচ্ছা, প্রথমে আমরা দেখি এই হাউ এর পরিবর্তে হাউ এ হবে, এটা কোনো পরিবর্তন করা যাবে না। এই যে দেখেন হোয়েন থাকলে হোয়েনে হইতো, তারপর আমরা বিভার বসাবো। তবে যদি মডেল ভার্ব থাকে আপনি বিভার ইউজ করতে পারবেন না, মনোযোগ দেন, যদি মডেল ভার্ব থাকে আপনি বিভার ইউজ করতে পারবেন না। যদি সেন্টেন্সটার ভিতরে কোনো মডেল ভার্ব থাকে আপনি বিভার ইউজ করতে পারবেন না। মডেল ভার্বের ক্ষেত্রে সিস্টেমটা বুঝে নেন, এটা লিখে রাখেন, আমার তো এখানে জায়গা নেই আমি লিখতেছি, আপনারা একটু লিখে রাখেন। দেখেন হাউ, এটা পরে তো আপনাকে নরমালি বিভার ইউজ করতে হবে, যদি মডেল ভার্ব থাকে আপনি বিভার ইউজ করতে পারবেন না। আপনার কাজ হচ্ছে আপনি ওই মডেল ভার্বটাকে বসাই দিবেন, বুঝা গেছে, ওই যে মডেল ভার্বটা সেই মডেল ভার্বটাকে বসাই দিবেন। এরপরে আপনাকে বলছে কি দেখেন, মানে আপনি এই স্ট্রাকচারটা ইউজ করতে পারবেন না, সহজ কথা হচ্ছে এইখানে যে স্ট্রাকচারটা সেটা ইউজ করতে পারবেন না। এরপরে এই মডেল ভার্বটা বসানোর পর আপনাকে এই বাক্যটা সাবজেক্টটাকে নিয়ে আসতে হবে। এই বাক্যের সাবজেক্ট হইছে কি ইউ, এই যে বাক্যের যে সাবজেক্টটা আছে সাবজেক্ট হইছে কি ইউ। ইউ এর পর আপনাকে এখানে একটা বি ইউজ করতে হবে। আমরা ওই যে প্রথমে যখন রুল পড়ছিলাম তখন আমরা বলছিলাম যে যদি কোনো মডেল ভার্ব থাকে মডেল ভার্বের পর আপনাকে বি ইউজ করতে হবে। ঠিক আছে,
আচ্ছা, বি এর পর আপনার এখানে যে ভার্বটা আছে হেল্প, এটার ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে হেল্প, এরপর আপনি দিবেন বাই, ঠিক আছে। তারপর হচ্ছে আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে কি মি, এই যে ফাইন প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবেন। তাহলে মডেল ভার্বের ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে কি দেখেন, আপনি বি ভার্ব ইউজ করতে পারবেন না। মডেল ভার্বের ক্ষেত্রে আপনাকে ওই যে মডেল ভার্বটা থাকবে এটা দিবেন, এরপর হচ্ছে এই বাক্যে যে অবজেক্টটা আছে সেটা সাবজেক্ট হিসেবে নিয়ে আসবেন, একটা বি ইউজ করতে হবে এই মডেল ভার্বের জন্য বি, বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, পরে বাই হবে, পরে আপনাকে ওই যে সাবজেক্ট ফর্মটা আছে এটাকে অবজেক্ট হিসেবে ইউজ করতে হবে। এরপরে আমরা যখন একদম পুরো প্র্যাকটিসটা করব তখন আমরা এই বিষয়ে আরো ক্লিয়ার কাট হব, যে মানে যখন আমরা বিগত সালের প্রশ্নগুলোকে সমাধান করব তখন আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। এবার আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করব। টাইপ 4 এ আমাদের আলোচনা আছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে তো আমরা জানি যে সকল সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয় অথবা যেগুলো দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ এরকম বোঝায় সেগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। ইম্পারেটিভ সেন্টেন্সের রুল থেকে মোটামুটি এই ভয়েস সেন্স থেকে বিগত সালে অনেকবার প্রশ্ন আসছে, এজন্য গুরুত্ব সহকারে করতে হবে। অনেকে হয়তো বলবেন যে স্যার 1 মার্ক 2 মার্কের জন্য এত কষ্ট করতে হবে। অবশ্যই আপনাকে 1-2 মার্কের জন্য কষ্ট করতে হবে, না হলে কিন্তু আপনার টার্গেট রাখতে হবে ইংরেজি থেকে আপনি মিনিমাম 15টা কমন পালাইতে হবে। ওকে, আর টার্গেট রাখতে হবে গণিত, মানে গণিত আর ইংলিশে মিক্স করে আপনাকে 25 মার্কের কমন রাখতে হবে। আচ্ছা দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্সের যে টাইপ গুলো আছে এখানে 4টা টাইপ আছে, আপনি এই 4টা টাইপ পড়লে এখান থেকে আপনি কমন পাবেন। প্রথমে সবথেকে গুরুত্বপূর্ণ টাইপ হচ্ছে যদি কোনো সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়। ভার্ব মানে যদি সরাসরি যদি কোনো ক্রিয়া দ্বারা কাজ করা এরকম দ্বারা যদি শুরু হয় তাহলে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স হবে। মানে আপনি যে ভার্ব দ্বারা শুরু হয়েছে সেটা তো আপনি বুঝতেই পারবেন, কারণ এই বাক্যে কোনো সাবজেক্ট নাই। এই বাক্যে কোনো সাবজেক্ট নাই। সাবজেক্ট মানে কি, যেমন দি বুক, হি, তারপর হচ্ছে শি, এরপর হলো আই, ঠিক আছে, উই, দে, এরকম কোনো সাবজেক্ট নাই। তাহলে তো বুঝবেন না যে আপনি এই বাক্যটা কি ভার্ব দ্বারা শুরু হয়েছে। আচ্ছা, যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে এই সেন্টেন্সটা বা এই স্ট্রাকচারটা ইউজ করতে হবে। প্রথম আপনাকে লেট বসাতে হবে, পরে আপনাকে অবজেক্ট বসাতে হবে, পরে বি বসাতে হবে, পরে ভার্বের বি3 বসাতে হবে। এটা মুখস্থ রাখতে হবে। যেমন প্রথম সেন্টেন্সটা দেখেন, রিড দি বুক, বইটি পড়ো। ওকে, প্রথম যে ওয়ার্ডটা দিয়ে শুরু হচ্ছে এটা একটা ভার্ব, ঠিক আছে। তাহলে আমরা বলছিলাম কি ভার্ব দ্বারা শুরু হলে প্রথম আপনাকে লেট বসাতে হবে, এই যে ভার্বের পরিবর্তে আমরা লেট বসেছি। পরে হচ্ছে আপনাকে অবজেক্ট বসাতে হবে, এই বাক্য অবজেক্ট হচ্ছে দি বুক, এই যে দি বুক। এরপর আপনাকে বি বসাতে হবে, যে বি বসালাম, ভার্বের বি3। তো আমরা জানি রিড একটা ভার্ব এবং রিডের বি3 মানে রিডের প্রত্যেকটা ফর্মে কি সমান, এই জন্য রিডের পরিবর্তে রিড হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি আশা করি। টাইপ 2 তে যদি ডু নট দ্বারা শুরু হয়, সেন্টেন্সটা যদি ডু নট দ্বারা শুরু হয়, ওই একই রুল, শুধু লেটের জায়গাতে আপনাকে লেট নট ইউজ করতে হবে, আপনাকে অবজেক্ট ইউজ করতে হবে, বি দিবেন, আপনি ভার্বের বি3 দিবেন। দেখেন এখানে যে ডু নট আছে, ডু নটের পরিবর্তে আমরা লেট নট দিলাম, পরবর্তীতে আমাদেরকে অবজেক্ট বসাতে হবে। এই বাক্যে অবজেক্ট হচ্ছে দি বুক, এই যে অবজেক্ট আমরা দি বুক বসালাম, বি বসাতে হবে, যে বি বসালাম, যে ভার্বটা তার বি3 বসাতে হবে, ভার্ব হইছে রিড, তার বি3 হইছে কি রিড। ওকে ফাইন, আমাদের শেষ। টাইপ 3 তে আসি। টাইপ 3 তে বলছে যদি নেভার থাকে, ওই সেন্টেন্সটা যদি নেভার দ্বারা যদি শুরু হয় তাহলে আপনাকে লেট নেভার ইউজ করতে হবে, অবজেক্ট দিবেন, বি দিবেন, বি3 দিবেন। সমস্যা হয়েছে, আমি আলাদাভাবে ভয়েসটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে মূলত আমরা নেভারের রুলটা নিয়ে আলোচনা করতেছিলাম। তো টাইপ 3 তে আমরা আসি। আমি আবারও টাইপ 3 যে ভয়েসটা আছে বা টাইপ 3 তে যেটা ছিল সেটা আলোচনা করি। মানে নেভারের ক্ষেত্রে আপনি দুইটা রুল ইউজ করতে পারবেন, ঠিক আছে, প্রথমটা এবং দ্বিতীয়টা। এখানে শুধু সেন্সটা হচ্ছে প্রথমটাতে আমরা নেভারের পর অবজেক্ট ইউজ করবো, আর দ্বিতীয়টাতে হচ্ছে আমরা অবজেক্টের পর নেভার ইউজ করবো। যেমন নিচেরটা দেখেন, নেভার রিড দি বুক, তাহলে নেভার পরিবর্তে আমরা লেট নেভার ইউজ করলাম, আর আমরা এখানে দি বুক অবজেক্টটাকে নিয়ে আসলাম। এরপর আমরা জানি একটা বি বসালাম, ভার্বের বি3 এখানে রিড আছে, আমরা জানি রিডের বি3টাকে রিডে বসবে। ওকে, এই হচ্ছে নেভারের যে রুলটা। তো আপনি দুইটার যে কোনো একটা রুল এখানে প্রয়োগ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। নিচেরটা দিয়ে আপনি নিজে বাসায় করবেন। টাইপ 4 আসি। টাইপ 4 প্রথম যদি প্লিজ থাকে, টাইপ 4 দুইটা রুল, একটা হচ্ছে প্লিজের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে এই ভার্ব প্লাস কে অ্যাডভার্বের ক্ষেত্রে। ওকে, প্লিজ থাকলে আপনি ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভার্বের বি1 ইউজ করবেন। যেমন নিচেরটা দেখেন, প্লিজ রিড দি বুক। ওকে, প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু ইউজ করা হয়েছে, এখানে ভার্ব আছে কি রিড দি বুক, তাহলে রিড দি বুক যেভাবে সেভাবে আপনি বসাই দিবেন, ঠিক আছে। পরের যেটা সেটা হচ্ছে ভার্ব প্লাস অ্যাডভার্ব। আপনি ভার্বের পরে যদি কোনো অ্যাডভার্ব দেখেন সেক্ষেত্রে আপনাকে ইউ আর রিকোয়েস্টেড টু বি1 ইউজ করে দিবেন। ওকে, শুধু ভার্বের পরে আপনি একটা অ্যাডভার্ব দেখবেন। যেমন এখানে আছে গো দেয়ার, এটার পর আমরা এই যে গো, এটা একটা ভার্ব, এরপর হচ্ছে দেয়ার, এটা একটা অ্যাডভার্ব। ওকে, তাহলে এরকম দুইটা ওয়ার্ড দিয়ে যদি আমরা পাই, শুধু দুইটা, সেক্ষেত্রে আমরা অবশ্যই ইউজ করব ইউ আর রিকোয়েস্টেড টু ইউজ করব, ঠিক আছে। ইউ আর রিকোয়েস্টেড টু ইউজ করলাম, এই যে গো এর পরিবর্তে দেখেন ইউ আর রিকোয়েস্টেড টু ইউজ করলাম, এরপরে টু প্লাস গো থেকে বাকি যে অংশ আছে সেটা যেভাবে সেভাবে বসাই দিবেন। আশা করি এই নিয়মটা আপনারা বুঝতে পারছেন। আর সাময়িকভাবে ভয়েসের একটু সমস্যা হওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি আপনাদের কাছে। আশা করি আপনারা, আমি যে ভয়েস দিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এবার আমরা টাইপ 5 নিয়ে আলোচনা করব। টাইপ 5 হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ মিনস
উইদাউট টু। ঠিক আছে, বেয়ার ইনফিনিটিভ এটা আমরা রাইট ফর্ম ভার্ব অনেকবার আলোচনা করছি। নির্দিষ্ট কিছু ওয়ার্ড থাকলে আমরা বেয়ার ইনফিনিটিভের নিয়মটা প্রয়োগ করব। সেক্ষেত্রে 4টা নিয়মকে মনে রাখবেন, মেক, হেল্প, হেয়ার এবং সি। এই 4টা শব্দ যদি ভয়েস গঠিত হয় তাহলে আপনাকে এই স্ট্রাকচারটা ইউজ করতে হবে। প্রথমে সাবজেক্ট হবে অবজেক্ট, আপনি বি ভার্ব ইউজ করবেন, ভার্বের বি থ্রিটা আনবেন। শুধু নতুন করে এই জিনিসটা আনতে হবে, আপনাকে টু প্লাস ভার্বের বি ওয়ান আনবেন আর বাই দিয়ে সাবজেক্টের অবজেক্ট ফর্মটা বসিয়ে দিবেন। ওকে, এই রুলটা সবকিছু আগের মতে, শুধু নতুন করে টু প্লাস ভার্বের বি ওয়ান। এখন এটা কেন হয় আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, আই স হিম গো, এই যে এখানে স আছে, স আসছে, এই যে সি থেকে স আসছে। সবসময় যে মেক থাকবে এরকম না, মেকের পরিবর্তে মেডও থাকতে পারে, হেল্পের পরিবর্তে হেল্পও থাকতে পারে, হেয়ারের পরিবর্তে হেয়ারও থাকতে পারে। মূলত এই সকল শব্দের পূর্বে মানে এখানে মূলত একটা টু উজ্জ্ব আছে, তবে এই টুটা আমরা বসাতে পারি না। তার প্রধান কারণ হচ্ছে বেয়ার ইনফিনিটিভের নিয়ম অনুযায়ী এই 4টা শব্দের পরে আপনার যে ভার্বটা বসে সেই ভার্বটাকে আপনাকে ভার্বের বি ওয়ান বসাতে পার হবে। আপনি কখনো ইনফিনিটিভ ইউজ করতে পারবেন না। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব ইউজ করা যাবে না, এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, আর বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে উইদাউট টু। আপনার ইনফিনিটিভের নিয়ম, বাট আপনি টু বসাতে পারবেন না। কারণ এই 4টা শব্দ যদি থাকে, ধরে নিতে হবে পরবর্তীতে যে ভার্বটা আছে মানে অবজেক্টের পরে যে ভার্বটা আছে তার পূর্বে একটা টু উজ্জ্ব আছে, যেটা আপনি লিখতে পারবেন না। ওকে, কারণ এখানে এই টুটাই জন্য লেখা হয়নি, তবে মনে মনে এখানে একটা টু আছে, আপনাকে ধরে নিতে হবে। এখন আপনার নিয়ম কি, প্রথমে আপনাকে যে অবজেক্টটা আছে অবজেক্টটাকে আপনাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে। আই স হিম, এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে অবজেক্টের ফর্ম হচ্ছে কি হি, মানে হি থেকে তো হিম আসছে, আপনাকে বি ভার্ব বসাতে হবে। যেহেতু সি এটা প্রেজেন্ট টেন্স, সি থেকে স আসছে, এটা পাস্ট টেন্স। ওকে, পাস্ট টেন্সের বি ভার্ব আমরা জানি হয় ওয়াজ বসে নলি কি ওয়ার বসে, তাহলে হি এর সাথে আপনি অবশ্যই ওয়াজ বসাবেন, হি ওয়াজ। হি এর সাথে আপনার মাস্ট ওয়াজ বসাতে হবে। এরপর আপনাকে ভার্বের বি থ্রি বসাতে হবে। আপনার এখানে ভার্ব হচ্ছে স, স আসছে সি, স সিন, তার মানে ভার্বের বি থ্রিটা হচ্ছে এখানে কি সিন। আপনাকে এখানে একটা টু বসাতে হবে, আপনাকে পরবর্তী যে ভার্বটা আছে ওইটা সরাসরি বসাই দিতে হবে, পরবর্তী যে ভার্বটা সেটা সরাসরি বসাই দিতে হবে। পরে আপনাকে বাই বসাতে হবে, বাইয়ের পর আপনার এখানে যে সাবজেক্ট আছে এটার অবজেক্ট ফর্ম হিসেবে আপনি মি বসাবেন। এখান থেকে আমার মনে হয় 6 থেকে 7টা আসছে বিগত নিবন্ধনের প্রশ্ন। এই 6 থেকে 7টা আপনি যদি ভালোভাবে সলিউশন করতে পারেন তাহলে আপনার বেয়ার ইনফিনিটিভ থেকে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ।